আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। গত রবিবারে আমরা গিয়েছিলাম পাহাড়ের চূড়ায় অবস্থিত নংপিং ভিলেজ দেখতে। এর আগের অন্য একটা ভিডিওতে এই গ্রামটা আপনারা দেখেছেন। সেই যে পাহাড়ের চূড়ায় মেঘের ভিতরে নিরিবিলি শান্ত স্নিগ্ধ একটা ছোট্ট গ্রাম। আমরা গতবার গিয়েছিলাম রোপওয়েতে করে, মনে পড়ছে কি? আজকে আমরা সেই গ্রামটা আবার দেখতে যাচ্ছি, কিন্তু এবার যাচ্ছি বাসে করে। সেদিন সকালের আবহাওয়াটা কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল। নীল আকাশে সাদা সাদা মেঘগুলো দেখেই মনটা ভালো লাগছে, তাই না? আর যেহেতু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে তো অনেক উঁচুতে যাব, সেই পাহাড়ের চূড়ায় উঠব, বৃষ্টি হলে তো আমাদের উইকেন্ডটাই মাটি হয়ে যেত। আমরা সেই গ্রামটা যাওয়ার জন্য প্রথমেই চলে গেলাম তুনচুং বাস স্টপেজে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের জন্য নির্ধারিত বাস, যার নাম্বার 23, পেয়ে গেলাম। আমরা আস্তে ধীরে সেই বাসে উঠে পড়লাম। একমাত্র এই তুনচুং বাস স্টপেজেই কিন্তু এই 23 নাম্বার বাসটা নংপিং ভিলেজে যাতায়াত করে। আসলে ওই পাহাড়ে তো শুধু একটাই গ্রাম না, অনেকগুলো গ্রাম রয়েছে। আর সেই গ্রামগুলোতে যাওয়ার জন্য কিন্তু এই বাস স্টপেজ থেকেই বাস পাওয়া যাবে। একটু পরপরই বাস ছাড়ে। এদের সার্ভিস কোয়ালিটি সব সেম, খালি বাসগুলোর নাম্বার ডিফারেন্ট। যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রচণ্ড রকমের ভালো। পাহাড়ের অত উপরে গ্রামগুলো হলেও ওখানকার মানুষজনের কিন্তু যাতায়াতে কোনোই অসুবিধা হয় না। আর ওইসব গ্রামের মানুষের তো সাধারণত নিজস্ব ট্রান্সপোর্ট থাকেই। এছাড়াও দিন রাত সবসময়ের জন্য বাস সার্ভিস আছে। আর সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তো রোপওয়ে আছেই। বাস কিন্তু যাত্রীতে একদম ফুল। সবাই যে পর্যটক তা কিন্তু না, এখানে অনেক মানুষ আছে যারা কিনা ওই গ্রামের স্থানীয়, একদমই গ্রামের বাসিন্দা। আমরা দুজনেই অনেক এক্সাইটেড। অনেক দিন ইচ্ছা ছিল যে আমরা বাসে করে এই পাহাড়ের একদম উপরে যাব, ওখানকার মানুষজন, গ্রাম এনজয় করব। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেই ইচ্ছাটাও আল্লাহ পূরণ করে দিল। আল্লাহর নামে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এবার নংপিনে আমরা আরও নতুন কি দেখলাম, কি করলাম, সে অভিজ্ঞতাই থাকবে আমার আজকের ভিডিওতে। আর যারা কিনা আমার মতো প্রাকৃতিক পরিবেশ, নীল আকাশ, সাগর, পাহাড় পছন্দ করেন, তারা তো ডেফিনেটলি আমার আজকের ভিডিওটা অনেক এনজয় করবেন। তাহলে চলুন আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আশপাশে প্রাকৃতিক পরিবেশটা। আমি আস্তে আস্তে আমার নংপিং ভিজিটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা প্রায় 30 মিনিটের মধ্যেই গ্রামটায় পৌঁছে গেলাম। আমি তো আগেই বললাম যে যাতায়াত ব্যবস্থা ভীষণ ভালো, যার জন্য সময় কিন্তু খুব একটা বেশি লাগে নাই। গতবার যখন এই গ্রামটা এসেছিলাম তখন আমরা ওই বিগ বুদ্ধার মূর্তি পর্যন্ত ওঠার সাহস করি নাই, কারণ ওই মূর্তি পর্যন্ত উঠতে 268টা সিঁড়ি ভেঙে উঠতে হবে, আর উঠানামায় হচ্ছে মোট 536টা। যেহেতু গতবার গ্রামের বেশ অনেকটা ঘুরে দেখছি, ওই পাহাড়ের নিচ পর্যন্ত গিয়েছিলাম, এবার ভাবলাম শুরুতেই অন্য কোনো দিকে আর যাব না। এনার্জিটা পুরাপুরি থাকতেই আমরা ওই বিগ বুদ্ধার মূর্তি পর্যন্ত ওঠার চেষ্টা করব। আসলে অনেক আগে থেকে বিগ বুদ্ধার মূর্তি পর্যন্ত ওঠার ইচ্ছা ছিল, কিন্তু ওই 268টা সিঁড়ির কথা মনে পড়লেই আর সাহস করতাম না। কিন্তু এবার রিস্কটা নিয়েই নিলাম। ভাবলাম শুরুটা অ্যাটলিস্ট করি, দেখা যাক কতদূর যেতে পারি, বাকিটা আল্লাহ ভরসা।
উপরে ওঠার আগে আমরা এখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে একটু শক্তি সঞ্চয় করলাম। এই ফুলগুলোকে না আমি আর্টিফিশিয়াল মনে করছিলাম, কিন্তু যখন হাত দিয়ে ছুঁইলাম দেখলাম যে গাছ ফুল দুইটাই রিয়াল। এই ফুলগুলোর কী নাম আমি ঠিক জানি না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর আর ফুলগুলোর কালারও খুব সুন্দর। এখানে কিছুটা সময় রেস্ট করলাম, অল্প কিছু খাওয়া দাওয়া করলাম, শরীরে এবং মনে সাহস এবং শক্তি সঞ্চয় করে এবার আমরা বিগ বুদ্ধার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে সুন্দর লাঞ্চের সুব্যবস্থা রয়েছে, আর সেখানে খেতে হলে আপনাকে কাউন্টার থেকে অগ্রিম টিকিট কেটে নিতে হবে। আর যেহেতু আমরা আমাদের খাবার সাথেই ক্যারি করেছিলাম, সো আমরা টিকিট করি নাই, কিন্তু যারা বুদ্ধিস্ট বা সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদের অনেকেই আমি দেখেছি এই ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে খাবার এনজয় করতে। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্তই রেস্টুরেন্টটা খাবার পাওয়া যায়, এরপরে কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, রেস্ট করাও শেষ, এবার আমাদের উপরে ওঠার পালা। বারবার থেমে থেমে রেস্ট করে করে অবশেষে উপরে উঠে আসলাম। অনেক কষ্ট হচ্ছিল, এর আগে কখনোই এত সিঁড়ি আমি পায়ে হেঁটে উপরে উঠিনি, কিন্তু যখন উপর থেকে চারপাশটা নজরে পড়ল তখন কিন্তু মন প্রাণ চোখ সব ভরে গেল। মনে হলো এতক্ষণে যে কষ্টটা পুরোটাই সার্থক।
দূরে দেখা যাচ্ছে হংকং মাকাও ব্রিজ। আকাশ এত পরিষ্কার যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাগরের ডান পাশে ওটা হচ্ছে চায়নার জুহাই শহর আর বাম পাশে মাকাও। মজার ব্যাপার, আমি দাঁড়ায় আছি হংকংয়ে, হংকং থেকে আমি এক পাশে দেখতেছি চায়না, এক পাশে দেখতেছি মাকাও, মানে একসঙ্গে আমি 3টা দেশ দেখতে পাচ্ছি। ব্যাপারটা কিন্তু দারুণ। বিগ বুদ্ধার মূর্তিটা যে স্ট্রাকচারের উপরে তৈরি, মূলত তার নিচেই রুমটা মেবি কোনো মিউজিয়ামের মতো এরা ইউজ করে। এখানে ঢুকে দেখলাম এদের ধর্মীয় অনেক ব্যাপার স্যাপার আছে। গৌতম বুদ্ধের অনেক টাইপের মূর্তি দেখলাম এরা দেবতার উদ্দেশ্যে অনেক খাবার উৎসর্গ করছে। দেয়ালে অনেক চাইনিজে, হয়তো বা এগুলা ধর্মীয় কোনো মন্ত্র হতে পারে, আমি তো চাইনিজ বুঝি না, সো বুঝার কোনো উপায়ও নাই আমার। ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ বড় একটা জায়গা। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আবার আস্তে আস্তে উপরে ওঠা যায়, যেটা কিনা গৌতম বুদ্ধের মূর্তিটার একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া যায়। একটু আগে যেখানে আমি দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এক্স্যাক্টলি সে পর্যন্তই। এগুলো হয়তোবা ধর্মীয় কোনো বাণী বা হয়তোবা ধর্মীয় কোনো ইতিহাস, যা কিন্তু কাজ দিয়ে খুব সুন্দরভাবে এখানে সংরক্ষিত করা আছে। দেখেই বোঝা যাচ্ছে ইম্পর্টেন্ট কিছু। যেহেতু আমি চাইনিজ বুঝি না, তো আমি আর এটার পাঠোদ্ধার কিছুই করতে পারিনি। যাই হোক, ঘুরে ঘুরে তবুও দেখলাম। গোল গোল করে ঘুরতে ঘুরতে আবার বের হয়ে আসলাম সেই জায়গাটায় যেখানে একটু আগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি, ছবি তুলেছি। যেহেতু চলেই আসলাম, তাই আবার কিছু ভিডিও ক্লিপ নিলাম, স্মৃতির জন্য কিছু ছবি নিলাম। আসলে এই জায়গাটা এতই সুন্দর যে ছবি তুলে মন ভরছিল না, যতই তুলছিলাম মনে হচ্ছিল কম। শুধু কিন্তু আমি না, এখানে যারা ছিল সবার হাতেই ক্যামেরা, সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে। আর সূর্যের আলোর সাথে সাথে প্রকৃতিও কিন্তু তার রূপ চেঞ্জ করছিল। এবার আমাদের নিচে নামার পালা। নিচে নামার আগে আমরা কিছু যুগল ছবি, ভিডিও ক্লিপ নিলাম, যেন পরবর্তীতে এগুলো দেখে আমরা এই সময়টা মনে করতে পারি।
বিগ বুদ্ধার ওখান থেকে নেমে এসে এবারে আমাদের প্ল্যান ছিল এই গ্রামে যে সাধারণ মানুষ বসবাস করে সেই বসতির দিকে হাঁটতে যাওয়ার। গতবার যখন এই গ্রামে এসেছিলাম তখন এই মনস্ট্রিটায় গেছি, এর ভিতরে আমার ভিডিও করা আছে এবং সেই ভিডিও কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে, কেউ চাইলে আমার আগে সেই ভিডিওটা দেখতে পারেন। এখানে সবাই ব্যস্ত তাদের ধর্মীয় রিচুয়াল নিয়ে। এগুলা সব আগরবাতি, বিভিন্ন সাইজের আগরবাতি, ভালোই লাগছিল দেখতে। আমরা আর ভিতরে ঢুকিনি, আমরা মনস্ট্রিটার বাইরে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে গিয়েছিলাম এখানকার সাধারণ মানুষ যেখানে বসবাস করে সেই বসতিতে। কেমন শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি একটা গ্রাম। মানুষ খুব কম, আর প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ছোট ছোট মন্দির থাকে, আর ওরা কিন্তু এই মন্দিরে নিজেদের মতো ধর্মীয় পূজা অর্চনা করে। কেউ ছিল না, আমি একটু ঝুঁকি মেরে দেখতেছিলাম ভিতরে কি কি আছে। যদিও এরা এদের মন্দিরে কখনোই বাধা দেয় না, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, অ্যাটলিস্ট আমি কোনো বাধা পাইনি। এই বাসাটার সামনে এই যে একটা মেহেদি গাছ, এই ফার্স্ট আমি হংকংয়ে মেহেদি গাছ দেখলাম, অনেক সুন্দর পাতা, তার মানে এরাও মেহেদি ইউজ করে। এই জায়গাটা দেখে আমার বাংলাদেশের গ্রামের কথা মনে পড়ছিল, অনেক ভালো লাগলো। বেশ কিছুক্ষণ আমরা গ্রামে হাঁটাহাঁটি করে আবার আগের জায়গায় ফিরে আসলাম। আর গতবার যখন এই গ্রামটা এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা অনেক ঘুরে ঘুরে দেখেছি, মোটামুটি জায়গাটা দেখা শেষ। এই সাইনবোর্ডটাতে এই গ্রামটা আরও কী কী দেখার আছে সুন্দরভাবে সব ইন্ডিকেট দেওয়া আছে। দেখলাম যে আমরা মোটামুটি সবই দেখে ফেলেছি। তো আমরা এবার প্ল্যান করলাম এই পাহাড়েরই আরেকটা গ্রাম আছে যেটার নাম তাইও, ওটা একটা ফিশিং ভিলেজ, সেটা যাওয়ার জন্য। আচ্ছা, এই গ্রামটার নাম আমি উচ্চারণ করতেছি নংপিং, যেহেতু চাইনিজ উচ্চারণ আমার ভুলও হতে পারে, এটা নংপিং বা গংপিং দুটোই উচ্চারণ হতে পারে। যাই হোক, এবার আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। উদ্দেশ্য হচ্ছে বাস স্টপেজ থেকে বাস ধরে তাইও ফিশিং ভিলেজের দিকে রওনা দেওয়ার। চলে আসলাম বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডটা কিন্তু মার্কেট প্লেসের একদম পাশে।
এই যে 23 নম্বর বাস, যেটাতে করে আমরা তুনচুং থেকে গ্রাম পর্যন্ত এসেছি, এখন কিন্তু আমরা 21 নম্বর বাস ধরে তাইও ফিশিং ভিলেজে চলে যাব। তবে আমরা আর এইখানে ফিরবো না, আমরা তাইও থেকে 11 নম্বর বাস ধরে আবার তুনচুংয়ে সরাসরি চলে যাব। এই যে আমাদের 21 নম্বর বাস চলে আসলো, আমরা আস্তে ধীরে বাসে উঠে বসলাম। এবার আমরা রওনা দিব তাইও ফিশিং ভিলেজ দেখার জন্য। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামী ভিডিওতে তাইও ফিশিং ভিলেজের আদ্যপান্ত নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।